আমি সুলতানা রহমান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আয়োজনে। আপনারা জানেন যে আমেরিকা খুবই আ উত্তাল হয়ে উঠেছে। নানান কারণে বিশেষ করে ইস্যুকে কেন্দ্র করে আমেরিকার বিভিন্ন শহরে খুবই আ তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, বিক্ষোভ করছে মানুষ, এমনকি পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেয়া হচ্ছে। এটা একটা খুবই আ আমেরিকার ইতিহাসে বেশ আ নজিরবিহীন, আ একেবারে নজিরবিহীন না, ঘটেছে কিন্তু খুবই আ অতীতকালে মানে সাম্প্রতিক অতীতে এরকমটি দেখা যায়নি। খুবই উত্তাল অবস্থা। বেশ কয়েকটি শহরে একই ধরনের ঘটনা ঘটছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে এতগুলো বিষয় নিয়ে আ ঘটনাক্রম করছেন, আ উম বা পরিবর্তন করছেন, নতুন বিষয়গুলি সামনে আনছেন যাতে করে আমেরিকার যেই সামগ্রিক যে কাঠামো, সেই কাঠামোতে আঘাত পড়ছে কিনা এই প্রশ্নটি যেমন উঠছে, তেমনি অনেকেই বুঝতে পারছেন না যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি চাচ্ছেন? আ শুধুমাত্র কি ভোটের রাজনীতিই তার কাছে মুখ্য, নাকি এর পেছনে অন্য আরো কিছু বিষয় রয়েছে? সাধারণ স্বাভাবিক জীবনযাপন অনেক ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ফলে বর্তমানে যে আমেরিকাকে আমরা দেখতে পাচ্ছি অনেকের কাছে এটি অচেনা মনে হচ্ছে। কেন বিক্ষোভ দাঙ্গাকে উস্কে দেওয়া হচ্ছে? কেন রেসিজম কে সামনে আনা হচ্ছে? কেন অভিবাসী যারা এই দেশকে নির্মাণ করেছে, সেই অভিবাসীদের আ ইস্যুগুলোকে কেন অভিবাসীদেরকে মারাত্মকভাবে হেনস্থা করা হচ্ছে? এই বিষয়গুলি সামনে উঠে এসেছে। এই বিষয়গুলি নিয়ে আমি আজকে কথা বলব। আ আসলে কি হচ্ছে আমেরিকায়? এবং যে বিক্ষোভ চলছে ডোনাল্ড ট্রাম্প কি সেটি সামলাতে পারবেন? পারলে কিভাবে সামলাবেন? আরো কতখানি বেসামাল হতে পারে বর্তমানের এই বিক্ষোভ? আগামী বছর মিড টার্ম নির্বাচন আছে। সেই নির্বাচনে বড় ধরনের কোনো আ পরিকল্পনা কি ডোনাল্ড ট্রাম্পের আছে? অনেকগুলো প্রশ্নের জবাব খোঁজার আজকে চেষ্টা করব এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। সরাসরি প্রশ্নটি করি, কি হচ্ছে আমেরিকাতে? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা সবাইকে। হচ্ছে তো বেশ অনেক কিছুই ঘটছে, যেটা আপনি বললেন ইমিগ্রেশন বিষয়টা এখন প্রধান প্রাধান্য পাচ্ছে আপনার আলোচনা এবং দেশব্যাপীও। দেশে এখন এটাই প্রধান ঘটনা। সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু নির্বাচনী প্রচারণার সময় এবং তিনি যখন প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও কিন্তু এইবার নির্বাচনী প্রচারণা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ইমিগ্রেন্টদেরকে, মানে ওই ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে বহিষ্কার করার তিনি নীতি গ্রহণ করবেন, ডিপোর্ট করে দেবেন। এটার ব্যাপারে তিনি কঠোর নীতি নেবেন এবং যেই দুটো কারণকে ভিত্তি করে, দুটো ইস্যুকে ভিত্তি করে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে অনেকে ধারণা করে। তার মধ্যে 1 নম্বর সম্ভবত ইমিগ্রেশন ইস্যু, 2 নম্বর অর্থনীতি, বা 1 নম্বর 2 নম্বর যেটি হোক, এটা ওলট পালট হতে পারে, কিন্তু এটা একটা প্রধান ইস্যু ছিল। একটা হিসাব হচ্ছে 1,10,00,000 থেকে 1,25,00,000 অবৈধ ইমিগ্রেন্ট অভিবাসী যুক্তরাষ্ট্রে আছে। তার ভিতরে প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদেই প্রায় 15 থেকে 25 লাখ এসে গেছে বলে ধারণা করা, অভিযোগ করা হয়। তিনি এদেরকে বহিষ্কার করার কথা ঘোষণা করেছিলেন এবং বহিষ্কার করার জন্য তিনি দরকার বোধে সেনাবাহিনী ব্যবহার করবেন, এটা আগেই বলে দিয়েছিলেন। এখন তিনি সেই দিকে পদক্ষেপ নিচ্ছেন। ক্যালিফোর্নিয়াতে এমন না যে কোনো কিছু ঘটার আগে আকস্মিকভাবে তিনি সেখানে ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন বা তার পরবর্তীতে মেরিন গার্ড পাঠিয়েছেন। সেখানে যখন ইমিগ্রেশন অভিযান চালানো হচ্ছে, অবৈধদের ধরার জন্য বিভিন্ন জায়গায় হানা দেওয়া হচ্ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল, তখন তাদের পক্ষ থেকে সেখানে প্রতিবাদ বিক্ষোভ মিছিল হয়েছে এবং বিক্ষোভ মিছিল চলার সময় সরকারি স্থাপনায়, বিশেষ করে পুলিশের গাড়ি ইত্যাদিতে হামলা হয়েছে, আগুন লাগানো হয়েছে, কিছু বেআইনি অবৈধ ঘটনা ঘটেছে। এইটাকে ব্যবহার করে বা এটার কারণকে ভিত্তি করে তিনি সেখানে ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন। ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি স্টেটে আছে। ন্যাশনাল গার্ড সম্পর্কে সংক্ষেপে বলা উচিত, ন্যাশনাল গার্ড হচ্ছে স্টেটের একটা সামরিক বাহিনী, একেবারে যুক্তরাষ্ট্রের মূল সামরিক বাহিনী না, কিন্তু স্টেটের অধীনস্থ সামরিক বাহিনী। এদেরও অনেক অস্ত্র শস্ত্র থাকে, মূল সামরিক বাহিনীর থেকে হয়তো অনেক কম। যাই হোক,
দেশের কোনো জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট যে কোনো স্টেটের সামরিক মানে ন্যাশনাল গার্ডকে ফেডারেল করতে মানে সরকারের আওতাধীন ক্ষমতার আয়ত্তে আনতে পারেন এবং তাদেরকে সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োগ করতে পারেন। ইতিপূর্বে প্রেসিডেন্ট লিঙ্কন করেছেন, প্রেসিডেন্ট জনসন করেছেন, প্রেসিডেন্ট কেনেডি করেছেন, প্রেসিডেন্ট আইজেনহাওয়ার করেছেন, আরো কয়েকজন প্রেসিডেন্ট করেছেন। কিন্তু এটা যে অভূতপূর্ব তা না, কিন্তু যে পরিস্থিতিতে নিয়োগ করেছেন সেটা নিয়ে প্রশ্ন আছে। এটা কি এমন পরিস্থিতি হয়েছিল যে ইনি নিয়োগ করা উচিত হয়েছে কিনা, এই ব্যাপারে ক্যালিফোর্নিয়ার গভর্নর স্টেট সেখানে একটা কোর্টে মামলা করেছে। কোর্টের মামলায় তাৎক্ষণিকভাবে কোনো রায় না দিয়ে শুনানির ব্যবস্থা করা হচ্ছে, সেখানে শুনানি চলবে। সেটাকে অবৈধ ঘোষণা করার জন্য স্টেট গভর্নমেন্ট দাবি করেছিল না তারা শুনানি করবে। যাই হোক, এটা ওই অবস্থা আছে এখন। আমি আমি মাঝখানে একটু আপনাকে ইন্টারফেয়ার করছি, যে কারণে আজকে আমি আলোচনাটা করছি। দেখুন, আজকে ব্রুকলিনে পুলিশের 8টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসেও পুলিশের উপর আক্রমণ হয়েছে। আমরা জানি এই দেশটি, আমরা বলি যে আইনের দেশ, মানে আইনের উপরে কোনো কথা নেই। কিন্তু পুলিশের গাড়িতে এরকম পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা, এগুলি বাংলাদেশে হয়, অন্যান্য দেশে হয়। আমেরিকাতে কি এরকম কি আগে কখনো দেখেছেন? আপনি তো প্রায় 40 বছর এই দেশে আছেন। আরো বেশি, কিন্তু না, এদিকে মাঝে মধ্যে হয়নি যে তা না, হয়েছে, কিছু কিছু হয়েছে, কিন্তু হওয়াটা অভিপ্রেত না। এমনকি ওই যে যখন ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলন হয়েছে তখন নিউ ইয়র্ক শহরে মানে পুলিশের গাড়িতে আক্রমণ না হলেও একবার ওয়াল স্ট্রিট বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল, তখন কিছু স্থাপনায় আক্রমণ হয়েছিল। তো মানে ব্ল্যাক লাইফ ম্যাটার আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটারের সময় আমার মনে আছে, তখন ফিফথ অ্যাভিনিউতে আক্রমণ হয়েছে, অনেক বড় বড় মল গুলোতে আক্রমণ হয়েছে, হ্যাঁ, ব্র্যান্ডের সবগুলোতে আক্রমণ। ওকে ফাইন, কিন্তু পুলিশের গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে আক্রমণ হয়নি, এটা ঠিক। যাই হোক, অতীতে এখনো যে হয়নি তা না, হয়েছে, কিন্তু হওয়াটা অভিপ্রেত না। এবং হলে সেটার ব্যাপারে পুলিশ বাহিনী ব্যবস্থা নিতে পারে। পুলিশ বাহিনী যদি ব্যবস্থা নিতে না পারে, সক্ষম না হয়, তখন স্টেটের যে ন্যাশনাল গার্ড আছে, স্টেট গভর্নর, স্টেট গভর্নমেন্ট তাদেরকে নিয়োগ করার উদ্যোগ নিতে পারেন। এরকমও ঘটনা আছে যে স্টেটের গভর্নর, গভর্নমেন্ট অনেক সময় এরকম ব্যবস্থা নিয়েছেন। এই নিউ ইয়র্কের ক্ষেত্রে বা জর্জ ফ্লয়েডের ক্ষেত্রে হয়তো কোনো স্টেটে সেরকম নেওয়া হয়নি, কিন্তু নিতে পারে। এই ক্ষেত্রে আবার প্রেসিডেন্টও নিতে পারেন, যেটা আগে বলেছি, তো প্রেসিডেন্ট নিয়েছেন। এখন এইটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার, আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রেসিডেন্ট যদি মনে করেন স্টেট সেটা মোকাবেলা করতে পারছে না বা মোকাবেলা করছে না, অবহেলা করছে, তিনি দায়িত্ব নিতে পারেন। তো মানে তিনি এরকম নিয়োগ করতে এদেরকে ইয়ে করতে পারেন, ডেপ্লয় করতে পারেন। তিনি তাই করেছেন, ফলে এটা ইলিগাল তিনি কিছু করেননি, কিন্তু এটাকে কেউ হয়তো বাড়াবাড়ি মনে করছে, হয়তো উস্কানিমূলক মনে করছে। কিন্তু দেখুন, লস অ্যাঞ্জেলেস ঘটনার পরে যেহেতু এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন স্টেটে ছড়িয়ে পড়ার পরে আরো কয়েকটি স্টেটে কিছু মানে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে, সেইটা অভিপ্রেত না। এবং সেটা তার বস্তুত প্রেসিডেন্ট কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে তার তার হাতে এক ধরনের হাতিয়ার তুলে দেওয়া হচ্ছে, যুক্তি তার পক্ষে যাচ্ছে এইটার এবং এটার বিরুদ্ধে যদি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায়, আমার ধারণা সুপ্রিম কোর্টে মেজরিটি সম্ভবত তার পক্ষে রায় দিবেন, সম্ভবত, এটা বলছি। যাই হোক, ফলে এটা তিনি করছেন। এখন আপনি যেটা প্রথমে আপনার সামারিতে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যাচ্ছে কোথায়, এটা কি ঘটতে পারে, সেটা একটা প্রশ্ন। এটা কোথায় যাচ্ছে? এটা কি একটা দেশব্যাপী? আমি মানে সৈয়দ মোহাম্মদুল্লাহ, বিভিন্ন সময়ে তো আমেরিকাতে বিক্ষোভ হয়, লাখ লাখ মানুষের বিক্ষোভ হয়, আমরা সেটা দেখেছি। আমার আমার আশঙ্কাটির কারণ হচ্ছে, আপনার নিশ্চয়ই 6 জানুয়ারির কথা মনে আছে, যখন ক্যাপিটলে হামলা হয়েছিল, রাইট? তখন পুলিশের উপর যেভাবে আক্রমণ হয়েছিল, এরপরে পুলিশের উপর আক্রমণ কিন্তু আমরা এখন দেখছি। মাঝখানের সময়টিতে কি পুলিশের উপর আক্রমণ তেমনটি হয়েছে? আমার মনে পড়ে না, আপনি যদি আমাকে বলতে পারেন। ফলে এটি একটা নতুন সিগনিফিক্যান্স কিনা, ক্যাপিটলে হামলার সময় যেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ওদিকে আগাচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে শঙ্কা বাড়ছে কিনা? জি। সংখ্যা কিছুটা আছে, না ওই রকম ব্যাপকভাবে পুলিশের উপরে একেবারে গণবিস্ফোরণের মতো অবস্থায় লোক পুলিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, এরকম ঘটনা
আর ঘটেনি। ক্যাপিটল হিলের ওখানে কিন্তু এই মানে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন, যেটা ক্যাপিটল হিল বলে, যেটা দেশের পার্লামেন্ট ভবন, সেইখানে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা যখন আক্রমণ করেন, তাদেরকে প্রতিহত করার জন্য, শান্তি রক্ষার জন্য যারা পুলিশ নিয়োগ করেছিল তাদের উপরে হামলা হয়েছে, কিন্তু বাইরে শহরে কোথাও তখন হামলা হয়নি। যাই হোক, এই একটা ঘটনা। এর ফলে ব্যাপকভাবে হয়নি। এখন এটা ছড়িয়ে পড়তে পারে কিনা, ছড়িয়ে পড়তে পারে না এরকম বলা মুশকিল, কিন্তু ছড়িয়ে পড়লে সেটা আগেইন প্রেসিডেন্টের কঠোর নেওয়ার ব্যাপার, ব্যবস্থা নেওয়ার, পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তার হাতকে শক্তিশালী করবে। তিনি কি কি করতে পারেন? তিনি ন্যাশনাল গার্ডকে, যত স্টেটে এই ধরনের ঘটনা ঘটবে, তিনি ন্যাশনাল গার্ডকে ফেডারেল সরকারের আওতাধীন এনে তাদেরকে সেখানে পাঠাতে পারেন, এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেরিনকে পাঠাতে পারেন, স্থল বাহিনীকে সম্ভবত পাঠাতে পারেন। তো ফলে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাধারণত এটা নজিরবিহীন, না হলেও নজিরবিহীনের কাছাকাছি সশস্ত্র বাহিনী নিয়োগ করা, ন্যাশনাল গার্ড নিয়োগ করা হয়েছে, কিন্তু সশস্ত্র বাহিনী খুব রেয়ার, বিরল ঘটনা সেটা। এখন তারপরে তিনি যদি করেন সেটা, তিনি স্থলবাহিনী, সমস্ত সামরিক বাহিনীর প্রধান সেনাপতি, তিনি সর্বাধিনায়ক। তো কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক ব্যবস্থা নিতেই পারেন। সেটা কোর্টে চ্যালেঞ্জ করলে সম্ভবত টিকবে না। স্টেটগুলো তো নাও মানতে পারে। স্টেটগুলো না মেনে স্টেট তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না, তাই না? স্টেটের তো কোনো সশস্ত্র বাহিনী, স্টেটের সশস্ত্র বাহিনী যেটা, তার নামই ন্যাশনাল গার্ড। ন্যাশনাল গার্ডকে তিনি ফেডারেল সরকারের আওতাধীন নিয়ে আসলে তখন আর সেটা স্টেট গভর্নমেন্টের আদেশ মানবে না, রাষ্ট্রপতির, প্রেসিডেন্টের আদেশ মানবে। এটা একটা কথা। এখন মোহাম্মদুল্লাহ ভাই একটুখানি ক্লিয়ার হতে দেন, কারণ বিষয়গুলো অনেক জটিল আছে। কথার কথা, ধরেন নিউ ইয়র্কে যদি প্রেসিডেন্ট চান তিনি এখানে সেনা মোতায়েন করবেন, এখানে সেনা বলতে আমরা বুঝি ন্যাশনাল গার্ড, তো প্রেসিডেন্ট চাইলে ন্যাশনাল গার্ড এখানে মোতায়েন করতে পারবেন যে কোনো জায়গায় তিনি দরকার মনে করলে। একটা মানে এখন স্টেটের গভর্নর, ধরেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল মনে করলেন তিনি মোতায়েন করবেন না, সেক্ষেত্রে কি প্রেসিডেন্টের এখতিয়ার থাকবে নিউ ইয়র্ক স্টেটে তিনি সেনা মোতায়েন করবেন? সেটা ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসামও মনে করেছেন দরকার নাই, এবং তিনি প্রেসিডেন্ট কর্তৃক মোতায়েন করাকে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা আছে স্টেট গভর্নমেন্টের পরামর্শ বা মতামত উপেক্ষা করে এই স্টেটের বাহিনী, ন্যাশনাল গার্ডকে ফেডারেল সরকারের আয়ত্তে নিয়ে আসা। এটা তার বিশেষ পরিস্থিতিতে তিনি আনতে পারেন, তার ক্ষমতা এটা আছে, কনস্টিটিউশন তাকে এই ক্ষমতা দিয়ে। যাই হোক, এই সমস্ত করলে এমন হতে পারে যে আরো কতগুলো অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়লো। তার প্রতিক্রিয়া কি কি হতে পারে? একটা হচ্ছে, এইটা আগামী বছরের মিড টার্ম ইলেকশন যেটা হবে, কংগ্রেসের লোয়ার হাউসের সবগুলো আসনের প্রতি 2 বছর অন্তর নির্বাচন হয়, মানে প্রতিনিধি পরিষদের, আর সেনেটের 1/3 আগামী বছর 33টি আসনের নির্বাচন হবে। সেগুলোতে দুই পক্ষই মনে করতে পারে তাদের সুবিধা হতে পারে, যে প্রেসিডেন্ট এরকম আনপপুলার একটা ব্যবস্থা নিলেন, স্টেট গভর্নমেন্ট উপেক্ষা করলেন, এটা একটা। আবার অন্য পক্ষে প্রেসিডেন্টের হাতও শক্তিশালী হতে পারে, অনেক অবজারভার এরকম মনে করেন। এই কারণে যুক্তরাষ্ট্রের জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পের বা রিপাবলিকান পার্টির মেজরিটি বা ওভারওয়েলমিং মেজরিটি, বিপুল সংখ্যাগরিষ্ঠ সমর্থক ছাড়াও ডেমোক্রেটিক পার্টির অল্প কিছু, ইন্ডিপেন্ডেন্টদের বেশ অংশ, ইমিগ্রেশনদের ব্যাপারে যে বিপুল সংখ্যক আমেরিকান যুক্তরাষ্ট্রে এসে পড়েছে, এদের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে। তারা হয়তো তাদেরকে এরকম জবরদস্তিমূলক কঠোরভাবে পাইকারি হারে বহিষ্কারের বিরুদ্ধে, এটা হতে পারে, কিন্তু ইন জেনারেল তাদেরকে বহিষ্কারের পক্ষে জনমতের প্রাবল্য বেশি, মেজরিটি লোক সেটা মনে করে। তো এখন সেইটা প্রেসিডেন্ট কি ধরনের পদক্ষেপ নেন, তার রিয়েকশন কতটা জনমতে হয়। আমার সমস্ত অবজারভারদের বিশ্লেষণ দেখে আমার মনে হচ্ছে প্রেসিডেন্টের পক্ষে সমর্থন সম্ভবত বেশি থাকবে, 50%-এর বেশি, তিনি কঠোর ব্যবস্থা নিলে। এইটা মানে জনমত মিড টার্মে, হ্যাঁ একটা। 2 নম্বর হচ্ছে এইটার, এই যে বহিষ্কারের অর্থনৈতিক একটা দিক আছে, যেটা সম্ভবত আপনি সামারিতে উল্লেখ করছেন। সেটা হচ্ছে এই যে আপনার যারা ইলিগাল ইমিগ্রেন্ট। না, আমি অভিবাসীদের বিষয়ে যাওয়ার আগে আপনি যে মিড টার্মের একটা ধারণা বলছেন,
আপনি মনে করছেন, আমি বিষয়টা আরেকটু খোলাসা হতে চাই, আরেকটু ক্লিয়ার হতে চাই। আপনি বলছেন যে মিড টার্মে ডোনাল্ড ট্রাম্প 50% এর উপরে ভোট পাবেন? না, সেটা বলেনি। জনমত ওনার এই যে ইমিগ্রেন্টদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছেন, অন্যান্য অনেক ইস্যু সামনে এসে যাবে, ট্যারিফ আসবে, অর্থনীতির অবস্থা আসবে, কিন্তু যারা ইমিগ্রেন্টদের ব্যাপারে উনি যে পদক্ষেপ নিচ্ছেন সেইটার ব্যাপারে জনমতে ওনার পক্ষে সম্ভবত মেজরিটি লোক থাকবে, এটা বলেছি। এটা ওকে, এটা ওকে। যদি মানে থাকে, ওনার অ্যাপ্রুভাল রেটিং এর যে কতগুলি পয়েন্ট থাকবে এর মধ্যে আপনি মনে করছেন ইমিগ্রান্টদের ব্যাপারে শক্ত অবস্থানে উনি উনি পপুলার থাকবেন, এই তো? মানে ওনার মেজরিটি পক্ষে থাকবে। জনমতের সংখ্যাগরিষ্ঠ অংশ 50 ভাগের তাহলে বেশি। ওকে, তাহলে এই যে আন্দোলন যারা করছে ইমিগ্রান্ট ইস্যুকে কেন্দ্র করে, তাহলে তারা কারা? তাদের সংখ্যা কত? আপনার কি মনে হয় তাদের সংখ্যা কম? না, নিশ্চয়ই বিপুল, ডেমোক্রেটিক পার্টির অনেকে সেটা সমর্থন করছেন, বিপুল সংখ্যা। তারা হয়তো আন্দোলন সবসময় নাই, কিছু সংখ্যক যারা আছেন। এক, দুই নম্বর হচ্ছে ইমিগ্রেন্ট অধিকার গ্রুপগুলো করছে। ইমিগ্রেন্টরা যারা বহিষ্কার হয়েই যাচ্ছে তারা এমনি বহিষ্কার করবে, জেলে পাঠাবে, অন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পাঠাবে, এটা ব্যাপারে তারা ঝাঁপিয়ে পড়ছে। যাই হোক, আমরা রিস্ক নিচ্ছি, আমাদেরকে তো এমনি পাঠাবে বা থার্ড ওয়ার্ল্ডের কোনো পুয়ার কান্ট্রিতে ভয়ঙ্কর অবস্থার জেলখানায় পাঠাবে, তার চেয়ে আমরা রিস্ক নিই, এইটা করছে। কিন্তু এমন না যে যুক্তরাষ্ট্রের জনগণ একেবারে বিপুল সংখ্যা, এই যতক্ষণ ক্যালিফোর্নিয়ায় যারা বিক্ষোভ করছে ইমিগ্রেন্ট অধিকারের পক্ষের লোক আছে, আমেরিকার কংগ্রেসের ডেমোক্রেটিক সেনেটর এবং হাউসের কিছু সদস্য আছেন, স্থানীয় আইনজীবীদের মধ্যে কেউ কেউ আছেন, ডেমোক্রেটিক পার্টির লিডারদের মধ্যে কেউ কেউ আছেন, গভর্নর নিউসাম এদের পক্ষ নিয়েছেন, বিক্ষোভে যাননি। বিক্ষোভ বলে তাকে থ্রেট দেওয়া হয়েছিল অ্যারেস্ট করবে, তিনি অ্যারেস্ট করার মতো কোনো পরিস্থিতিতে এখনো নিজেকে নেননি। ফলে সেইটা একটা দিক আছে, উনি অ্যারেস্ট হয়ে গেলে তার জন্য অসুবিধা হবে, যাই হোক সেটা আরেক কথা। ফলে ওভারঅল এরাই অংশ নিচ্ছে, কিন্তু এমন না যে একবারে জনগণের বিপুল অংশ যে ওখানে অংশ নিচ্ছে। না, আপনার কি মনে হয় যে যারা এই বিক্ষোভ করছে তারা আনডকুমেন্টেড কেউ? তাদের বিপুল অংশ আনডকুমেন্টেড। আমার মনে হয় না। সেটা আপনি কারণ পত্রিকা। কারণ এইখানে যারা যারা অংশগ্রহণ করছে, হ্যাঁ, তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, বেশিরভাগই কিন্তু লিগাল। কেউ মানে আনডকুমেন্টেড কেউ না, সবাই ডকুমেন্টেড। এবং আনডকুমেন্টেড যারা, তারা বরং ভয়ে আতঙ্কে ঘর থেকেই বের হচ্ছে না। তারা বিক্ষোভে যাবে কেমন করে? বিক্ষোভে যাচ্ছে এই কারণে যে তারা, আমি যেটা বললাম, অনেকে ধরে ধরে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে জেল পাঠাচ্ছে, অনেকে তার নিজের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্লেনে করে পাঠিয়ে দিচ্ছে। ফলে তাদের এখন মরার আর আপনার খাড়ার ঘাটা কি ব্যাপারটা বুঝছেন। আমি এই দিকে গেলেও বিপদ হয়ে যায়, এই একটা তারাও আছে। প্লাস তাদের পক্ষে যারা টেম্পোরারি অ্যাসাইলাম পেয়েছে তাদের পুরোপুরি অ্যাসাইলাম গ্রহণ করা হয়নি। আর লিগ্যাল বলছেন, লিগ্যাল মানে এমন টেম্পোরারি, এই যে 4-5 দেশের লোকদেরকে এখন বহিষ্কার আদেশ 5.5 লক্ষ বলা হচ্ছে, তাদের অনেকে অংশ নিতে পারে। তাদেরকে তো গত নভেম্বরে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, বাইডেনের দেওয়া 2 বছরের, পরবর্তীতে তাদেরকে এক্সট্রা কিছু মেয়াদ দেওয়া হয়েছে তাদের আবেদন সাপেক্ষে, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে এখন তো পাঠিয়ে দেওয়ার আদেশ জারি হয়েছে, তাদেরও কেউ কেউ অংশ নিতে পারে, ব্যাপারটা বুঝছেন। ফলে একবারে সবাই লিগ্যাল তা না। আরেকটা হচ্ছে অধিকার নিয়ে, যারা জনগণের অধিকার নিয়ে, মাইনরিটির অধিকার নিয়ে, ইমিগ্রেন্টদের অধিকার নিয়ে যারা কাজ করে, এই ধরনের লোকজনও পার্টিসিপেট করছে। এই ফলে ধরনের লোকের সংখ্যাই বেশি, আমি আর কি সেটা হতে বলছি। পারে, ইউ মে বি রাইট, আনডকুমেন্টেড সংখ্যা খুবই কম, ধরেন হতে পারে, ইউ মে বি রাইট, 1% হবে কিনা আই ডাউট। লেটস সি। কিন্তু এটা হতে পারে, আমি ইউ মে বি, আপনি হয়তো আপনার বক্তব্য রাইট হতে পারেন। কিন্তু যাই হোক না কেন, আন্দোলন হচ্ছে, কিন্তু এমন না যে বিপুল জনসংখ্যা এটাতে একেবারে ছাড়া পড়ছে। এক, দুই নম্বর, আক্রমণ কারা করছে? পুলিশ বাহিনীর উপর ইত্যাদির উপরে সাধারণত যারা ডেসপারেট হয়ে যায় তারা আক্রমণ করে। যারা লিগ্যাল লোক অথবা যারা আশ্রয় পেয়েছে টেম্পোরারি, তারা আক্রমণ করতে মানে তারা আক্রমণ করছে করছে কিনা জানি না, ডেসপারেট না, অবস্থায়। আমার মনে হয় না তারা আক্রমণ করবে, এত বোকা তো তারা নন। কারণ তারপরে আক্রমণ করলে তাদেরকে তো একদম মানে একদম বিনা নোটিসে তাদেরকে পাঠিয়ে দিতে পারবে। সেই একটা। দুই নম্বর হচ্ছে, ধরেন একটা গভর্নর বিক্ষোভেই আসছেন না, আইন প্রণেতাদের 2-4 জন গেছে, তাদেরকে ধরে সরিয়ে দেওয়া হয়েছে, একজন সেনেটর সহ, যুক্তরাষ্ট্রের সেনেটর। কিন্তু অন্যান্যরা যারা যাচ্ছেন
তারাও এই যে ইলিগাল কাজ যেগুলো আক্রমণ করা পুলিশের উপরে, তারা স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড হাতে নিচ্ছেন, এর বাইরে কিছু করছেন না। কিন্তু আপনি দেখেন জনসংখ্যা আছে শত শত, কয়েক জায়গায় হাজার হাজার, কিন্তু লাখে লাখে নেই। মানে যুক্তরাষ্ট্রের সিভিল রাইটস আন্দোলনের সময় যেরকম লাখে লাখে লোক হয়েছিল, ভিয়েতনাম বিরোধী যুদ্ধের সময় যেন বিপুল জনগোষ্ঠী এসেছিল, এখনো সেরকম নাই। ফলে সেই একটা ব্যাপার আছে, মানে এখনো জনসংখ্যা ওটা নেই। গণবিস্ফোরণমূলক পরিস্থিতি এখনো সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে না। এবং আমার ধারণা প্রেসিডেন্ট মানে কঠোর নীতি নিলে তিনি তার পপুলারিটি সম্ভবত এই গ্রাউন্ডে পপুলারিটি কমবে না, সম্ভবত কমবে না। আর একটা হচ্ছে তিনি এই পরিস্থিতি আয়ত্তের নিয়ন্ত্রণের বাইরে যাবে এটাও মনে হয় না। যদি একেবারে যুক্তরাষ্ট্রের 50 স্টেটের মধ্যে 40টা স্টেটই ছড়িয়ে পড়ে এবং সব জায়গায় এরকম আক্রমণ হতে থাকে তখন অন্য কথা। কিন্তু 15-20টা স্টেটের ভিতরে যদি সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে কি মনে হয়, দেখুন 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন, ওই 4 বছরে আপনি কি দেখেছেন আইসের উপর এরকম হামলা হয়েছে? আইসকে নিয়ে এরকম বিক্ষোভ হয়েছে? মানুষ তখনও ভয়ে ছিল, আতঙ্কে ছিল। কিন্তু সরাসরি আইসকে কেন্দ্র করে সিএনএন এ এরকম কভারেজ হয়েছে? কিংবা মানে এখন যেরকমটা দেখছি, মানে এটা তো আগে কখনো দেখা যায়নি। ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদেও কিন্তু এমনটা হয়নি। ট্রাম্পের আগের মেয়াদ আর এই যে মেয়াদ দুটো আলাদা। উনি এই মেয়াদে আগের চাইতে কিছু একেবারে স্পষ্ট ঘোষিত জনগণের, আপনি মনে করতে পারেন অনুমোদন, আমি বলছি আমি ক্ষমতা গেলে এটা করব। তিনি সামরিক বাহিনী নিয়োগ করবেন বলেছেন, নিয়োগ করে এদেরকে পাঠিয়ে দেবেন। এখনো সেই এদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য সামরিক বাহিনী কিন্তু এখনো তিনি বস্তুত পক্ষে বর্ডারে কিছু সামরিক বাহিনী নিয়োগ করেছেন, কিন্তু সামরিক বাহিনী দিয়ে এদেরকে পাঠানোর জন্য এখনো কিছু করেন। আইন শৃঙ্খলা দমনের জন্য ন্যাশনাল গার্ডকে স্টেট থেকে জাতীয়করণ করেছেন, ন্যাশনাল ফেডারালাইজড করেছেন, আর অল্প সংখ্যক মেরিনকে নিয়োগ করেছেন। ফলে তিনি এর চাইতে বেশি অলরেডি ঘোষণা করে জনগণের পারমিশন নিয়ে নিযুক্ত প্রেসিডেন্ট, এই একটা। 2 নম্বর হচ্ছে আগের নির্বাচনের মেয়াদে তিনি যখন ক্ষমতা ছিলেন তার পুরো মেয়াদে এই ধরনের মানে ব্যাপক হারে এদেরকে পাঠানোর কোনো ব্যবস্থা তিনি নেন নাই, কিছু নিয়েছিলেন, বর্ডারে উনি মানে ওয়াল নির্মাণ করছিলেন ইত্যাদি ইত্যাদি। এইবারেরটা ডিফারেন্ট, এবারে তিনি অনেক কঠোর নীতি নিয়েছেন, আগের বার তো নেন নাই। এবং তার গত মেয়াদে 4 বছরে চাইতে তার আগের ওবামার মেয়াদে আরো বেশি ইলিগাল ইমিগ্রেন্টকে বিদেশে ডিপোর্ট করা হয়েছিল। এমনকি প্রেসিডেন্ট বাইডেনের আমলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়, তিনি অনেক নমনীতি নিয়েছেন, এদেরকে আসতে দিয়েছেন। আসতে যেমন দিয়েছেন তেমনি ভাবে একটা হিসাব, আপনি যদি গুগল করেন, অনেকে আপনার দর্শকরা দেখবে, প্রেসিডেন্ট ট্রাম্পের আগে যে প্রথম আমলের চাইতে বাইডেনের আমল যেটা গেল, এই আমলে একটুখানি বেশি ইলিগাল ইমিগ্রেন্টকে রিপোর্ট করা হয়েছে, এটা ওবামার আমলে আরো বেশি রিপোর্ট করা হয়েছে। ফলে সেই আমল আর এই আমল সম্পূর্ণ আলাদা, বিভিন্ন ক্ষেত্রে এই আমল আলাদা। কিন্তু তাহলে যদি আপনার আপনার কথা অনুযায়ী যে ধরেন ট্রাম্পের আমলের চেয়ে বাইডেনের আমল কিংবা ওবামার আমলে বেশি সংখ্যায় ডিপোর্টেড হয়েছে, তাহলে আগে তো ভীতি সঞ্চার হচ্ছে কেন? তখন হয়েছিল, সেটা তখনকার কথা। এখন কি আপনার কাছে মনে হচ্ছে এখন মানুষের ভেতরে ভীতি নাই? আমি তো না শুনেছি। না, আমি ভীতির কথা আমি বলছি, এখন তো তিনি কঠোর নীতি নিয়েছেন, এটা তো ঘোষিত যে আমি দরকার হলে মিলিটারি দিয়ে এদেরকে বহিষ্কার করবো, এটা তো আগে বলেছেন। ফলে তিনি কঠোর নীতি নিচ্ছেন, বিভিন্ন জায়গায় হানা দেওয়া হচ্ছে, ধরে ধরে পাঠানো হচ্ছে, ধরে ধরে তৃতীয় বিশ্বের কতগুলো কান্ট্রিতে দেশে পাঠানো হচ্ছে যেখানে ভয়ঙ্কর অবস্থা, মানবতার অবস্থায় তাদেরকে রাখা হচ্ছে, বা তাদের নিজের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মানে জাহাজ দিয়ে, উড়োজাহাজ দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। এইটাকে তো ভীতি হবে না কেন? এটা তো হবেই। আগের মেয়াদে তো এটা হয়নি, বাইডেনের আমলে তো সেটা হয়নি, ওবামার আমলে সেটা হয়নি। লোক বেশি ডিপোর্ট করা হয়েছিল তুলনামূলকভাবে, কিন্তু এইভাবে হয়নি। এখন যেভাবে পাইকারি হারে পাঠানোর কথা উনি ঘোষণা করছেন, এবং 1,10,00,000 থেকে 1,25,00,000 লোক উনি পাঠাতে পারবেন না। ওনার একটা টার্গেট হচ্ছে দিন 3,000 করে। 3,000 হলে পুরা মেয়াদে 4 মিলিয়ন 5 মিলিয়নের ভিতরে থাকবে, সেটা সম্ভবত উনি বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু এই 3-4 মিলিয়ন পাঠালেও তো বিশাল ব্যাপার। এইটার জন্য ভীতি সঞ্চার হবে না কেন? আগের মেয়াদের চাইতে বা আগের সমস্ত মেয়াদের চাইতে ইমিগ্রান্টদের ধরার ব্যাপারে, পাঠানোর ব্যাপারে এইবারে তো একেবারে প্রচন্ড কঠোর নীতি নেওয়া হয়েছে, ফলে ভীতি সঞ্চার হবেই।
তো এখন যারা ধরেন আনডকুমেন্টেড মানুষ আছেন, এমনকি আমি শুনেছি যারা গ্রিন কার্ড হোল্ডার তাদেরকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি মানে কোথাও কোনো অনিয়ম হলেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো মানে কি ধরনের সতর্কতা, কি ধরনের সাবধানতা নেওয়া উচিত? যারা ধরেন বৈধভাবে আছে তারাই বা কিভাবে সতর্ক থাকবেন? আর যারা আনডকুমেন্টেড তাদের কথা না হয় বাদই রাখলাম। কি বৈধ অপশন? বাসে আছে তাদেরকে পাইকারি হারে পাঠাবে না, কারো কপাল মন্দ হলে সে ইলিগাল কিছু কাজ করেছে বা তার বিরুদ্ধে মানে কোর্টে কোনোভাবে দণ্ডপ্রাপ্ত হয়েছিল, ছোটখাটো দণ্ডের জন্য দুই একজনকে সম্ভবত পাঠানো হয়েছে বলে অভিযোগ শুনেছি। কিন্তু মানে বড় দণ্ড কাজ অপরাধ যদি করে থাকে, শাস্তি পেয়েছে, তারপর এখন শাস্তি থেকে মুক্ত হয়েছে বা এখনো জেল খাটছে, ওই ধরনের লোক সে তার লিগ্যাল স্ট্যাটাস থাকলেও নাগরিক না, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার পরে সেটা আরেক জিনিস, কিন্তু তাদের সবুজ পত্র আছে, তাদের মধ্যে যদি ইলিগাল কাজ কেউ করে থাকে যেটার জন্য তার সে শাস্তি পেয়েছিল বা সেটা সরকারের নজরের আখতিয়ারে আছে, তাহলে তার বিরুদ্ধে কাউকে কাউকে পাঠিয়ে দিতে পারে। তাদের মধ্যে পাইকারি হারে সম্ভবত সেটা পাঠাবে না, পাইকারি হারে পাঠানো হবে যাদের স্ট্যাটাস হচ্ছে ইলিগাল, অথবা যারা ওই যে বাইডেন যাদেরকে 2 বছরের জন্য পারমিশন দিয়েছিলেন, যেটা অতিরিক্ত মেয়াদ করে এখনো বহাল আছে, ওই যে 5 লাখ 5.5 লাখ, ওদেরকে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটাতে সীমাবদ্ধ থাকবে, অল্প কিছু ব্যতিক্রমী ঘটনা ছাড়া। বুঝতে আরেকটা পেরেছি। তথ্য এখানে উল্লেখ করা উচিত, যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে ন্যাচারালাইজ সিটিজেনদেরকেও গুরুতর অপরাধের জন্য তাদের সিটিজেনশিপ বাতিল করে মানে রিপোর্ট করতে পারে। হ্যাঁ, তা তো এটা বটেই। এই দেশে আইনে আছে, এটা হ্যাঁ। জেনে রাখা হচ্ছে। আর এটা আইনগত বিভিন্ন কি কি তাদের না সতর্কতা সেটা হচ্ছে সে তার নাগরিকত্ব গ্রহণের সময় যদি কোনো তথ্য মানে কারচুপি করে থাকে, কোনো তথ্যে অসত্য কোনো কিছু উপস্থাপন করে থাকে, সেই ক্ষেত্রে তার নাগরিকত্ব বাতিল হতে পারে। হ্যাঁ, যাই হোক, এরকম এটার প্রভিশনও আছে। হুম। এর একটা আর হচ্ছে, ধরা যাক দ্বিতীয় মহাযুদ্ধের সময় অপরাধ করেছিল একজন, সে সেটা বলেনি নাগরিকত্ব নেওয়ার সময়, তার সে নাগরিকত্ব, এইরকম ভাবে সে অন্য কোনো দেশে একটা মেজর অপরাধ করে এসছে, সেইখানে সে তার দেশে মামলা আছে, সেটা তারা আর খুঁজে পায় না, মামলা ওইখানে ঝুলে আছে, শাস্তিও দেয় না বা শাস্তি হয়েছিল, শাস্তির পরে এসছে, এই কথা সে উল্লেখ করে নাই। এরকম যদি কোনো ঘটনা থাকে, হ্যাঁ, না ঘটনা থাকতে হয় তাহলে নাগরিকত্ব, কিন্তু অর্জিত নাগরিকত্ব ন্যাচারালাইজ সিটিজেনশিপ বাতিলের কিছু কিছু প্রভিশন আছে, শর্ত সাপেক্ষে, কোন কোন শর্তে বাতিল, এই আর কি। জি। অনেকেই প্রশ্ন করছেন ডোনাল্ড ট্রাম্প কি ডক্টর ইউনূসের ক্ষেত্রে কি করবেন? আপনি জানেন যে আইন অনুযায়ী ধরেন যখন কেউ নাগরিকত্ব গ্রহণ করে তখন তাকে বুকে হাত রেখে শপথ করতে হয় যে সে শুধুমাত্র আমেরিকার এই দেশের প্রতি লয়াল থাকবে, তাই না? বিশ্বস্ত থাকবে। তো অনেকে আপনি জানেন যে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশে এখন দায়িত্বে আছেন। অনেকেরই অভিযোগ, অনেকেরই সন্দেহ তিনি আসলে আমেরিকান সিটিজেন। আর ডক্টর আলী রিয়াজ, ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের, এরা এরা এদের সবার ক্ষেত্রেই অভিযোগ যে তারা আমেরিকান নাগরিক। তো সেই ক্ষেত্রে তারা যখন অন্য আরেকটা দেশের দায়িত্ব গ্রহণ করে, এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সর্বোচ্চ কয়েকটি পদে অবস্থান গ্রহণ করে, সেক্ষেত্রে এটি কি আমেরিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক? সাংঘর্ষিক না, কারণ দ্বৈত নাগরিকত্ব যুক্তরাষ্ট্র অ্যালাউ করছে। তো বাংলাদেশের নাগরিকত্ব আছে, সেটা মানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেউ যখন নেই, তার নিজের দেশের নাগরিকত্ব চলে যায়। এরপরে সেই দেশে কোনো কোনো দেশে অ্যালাউ করে, ভারত বাংলাদেশে, সে সেখানে আবার নাগরিকত্বের জন্য জন্মসূত্রে দাবি করলে তাকে গ্র্যান্ট করা হয়। এইটা এক। 2 নম্বর হচ্ছে, আপনি যাদের কথা বলছেন যে 3-4 জনের কথা, ডক্টর খলিলুর রহমান বলেছেন ওনার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নাই। ধরা যাক আছে, যদি যাদেরই কথা বলছেন তারা বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি না, নির্বাচিত যদি হতেন সেক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব তাদেরকে ছাড়তে হতো। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে যুক্তরাষ্ট্র তিনি বাংলাদেশ পার্লামেন্টের মেম্বার হয়েছিলেন। পার্লামেন্টে
মেম্বারশিপের জন্য নির্বাচনে প্রতিনিধিত্ব করার আগে উনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়ে দিয়েছিলেন। ফলে অনেকে এটা করেন, মানে কেউ কেউ। অনেককে এটা করতে হয়েছে। ইমদাদুল হক মিলন, কি এহসানুল হক মিলন, আহ, এবং আরেকজন ওনারই না, প্রতিদ্বন্দ্বী এরাকে আছে, হ্যাঁ, হ্যাঁ, এরাকে। অনেককে এটি করতে হয়েছে যাদেরকে তাদের আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করতে হয়েছে। আমি জানি কেউ কেউ বলেছেন সারেন্ডার করেছেন, কিন্তু তাদের মহিউদ্দিন বিরুদ্ধে খান আলমগীর, হ্যাঁ আমার মনে পড়েছে, মহিউদ্দিন খান আলমগীর, ওনার এহসানুল হক কথা। মিলন, ওনারা তো মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছিল। জি, হ্যাঁ ম্যাম, মিলন সম্পর্কে আমি শুনেছি নাগরিকত্ব নিয়ে সারেন্ডার করেছেন, আবার কেউ কেউ বলছেন যে ওইটা সত্য না, আমি না জানি না। করেছেন, কিন্তু সারেন্ডার করতে হয়েছে তাকে, যাই হ্যাঁ। হোক, তো যদি নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাইলে অথবা নির্বাচিত সরকারের কোনো পদে থাকতে হলে তাকে এটা করতে হয়। কিন্তু ধরা যাক একটা নির্বাচিত সরকার যদি কাউকে বিদেশি নাগরিক জন্মসূত্রে বাংলাদেশের দ্বিতীয় নাগরিকত্ব গ্রহণ করছে, তাতে তাতে মন্ত্রীর পদবর্জনে এমনি অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ দিতে পারে। ধরা যাক ডক্টর রিজভী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, যিনি যদি তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সমর্পণ নাও করে থাকেন, সেটা বাংলাদেশের আইন অনুযায়ী লিগ্যাল করেননি। ফলে এইটা নিয়ে আর আমরা দীর্ঘ আলোচনা লাভ নেই, ফলে বুঝছি। এইটা একটা ইস্যু না। হুম, বুঝতে পারছি। যাই হোক, শেষ করছি। সো না, আপনি কিন্তু বলছেন আপনি যে অন্য কোনো এত সব গরম খবর অন্য বিষয়ে আপনি আসছেন না। এই আগামী বছর নির্বাচনের ব্যাপারটা যুক্তরাষ্ট্রে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে মিডিয়া, যারা ইমিগ্রেন্ট ইলিগাল, তারা খুব সন্ত্রস্ত। কিন্তু এটা যদি প্রেসিডেন্ট আরো বিভিন্ন স্টেটে এই ধরনের নিয়োগ করেন, মধ্যপ্রাচ্যে এখন ইরানের উপর ইসরায়েল হামলা করেছে, ইরান যদি তার বিরুদ্ধে আবার পাল্টা কিছু করার চেষ্টা করে, ইরানের ওই রকম ক্ষমতা নাই, কিন্তু কিছু করে, ক্ষয়ক্ষতি করে, বা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় কোনো আক্রমণ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র যদি সেসব জায়গায় কোনো ইনভলভ হয়ে পড়ে, ধরা যাক, ফলে জনগণের দৃষ্টি যেমন গাজায় মানুষ মরে ভূত হয়ে যাক সেটার দিক থেকে সরে যাবে। ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর যদি পুরোপুরি এই সুযোগে ইসরায়েল দখল করে নেয়, সেটার থেকে সরে যাবে। ইয়ে মানে আপনার ইউক্রেন যুদ্ধে রাশিয়া যদি এই দেশের অর্ধেক দখল করে নিতে পারে, সেটার থেকে সরে যাবে। সব তখন মিডল ইস্টের দিকে চলে যাবে ওখানে। এটা একটা বিরাট ব্যাপার আছে, ব্যাপারটা বুঝছেন তো। মানে এইসব কারণে পৃথিবীব্যাপী যে এখন নতুন উত্তেজনা, আগামী কয়েকদিনে পৃথিবী কোন দিকে যাচ্ছে, তৃতীয় মহাযুদ্ধ সম্ভবত হবে না, কারণ আমার ধারণা কোনো শক্তি তাদের পূর্ণ শক্তির পারমাণবিক অস্ত্র কোথাও ব্যবহার করবে না। কিন্তু বাজির মতো ছোট পাওয়ার, যেটা হিরোশিমা নাগাসাকির চাইতে ক্ষুদ্র, ধরা যায় একটা একটা আইল্যান্ডে, মানে একটা বড় শহর, সেটাতে করলে সেটার যে অংশ করবে সেই অংশ ধ্বংস হবে, বাকি 2-4 মাইল, 10 মাইল, 20 মাইল রেডিয়াস অংশ মানে মানে ওইটা তেজস্ক্রিয়তার কারণে ক্ষতিগ্রস্ত হবে, এবং আরো কয়েক মাইল, কয়েক বর্গ মাইল হতে ক্ষতিগ্রস্ত হবে। এই ধরনের অস্ত্র কেউ ব্যবহার করতে পারে, এটাকে বলে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন। সেটা পৃথিবীর সব পারমাণবিক অস্ত্রধারী দেশ আছে, নিশ্চয়ই ইসরায়েলেরও আছে, ভারতের আছে, পাকিস্তান আছে, পশ্চিমা দেশগুলোর আছে নিশ্চয়ই, চায়নার আছে, এবং ইয়ের আছে, রাশার আছে। ফলে তারা এগুলো হয়তো ব্যবহার করতে পারে, এবং ইউক্রেনের রাশা যে সেই রকম ব্যবহার করবে না বলা মুশকিল। দরকার বোধে তাদের উপরে রিসেন্টলি যে আক্রমণ করেছে, সেটার কারণে অলরেডি তারা ব্যাপক আক্রমণ করেছে, ওখানে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে। এরপরে যদি পাল্টা আবার ইউক্রেন আক্রমণ করতে পারে, তখন তাদেরকে সাহায্য করার জন্য ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার একদম করবে না, এটা হলফ করে বলা মুশকিল। করবে সীমিত পরিমাণ, অত্যন্ত লো পাওয়ারের, কিন্তু ভয় দেখানোর জন্য, সীমিত পরিমাণে করলেও ভয় দেখানোর জন্য এটা করবে। ফলে এইটা একটা পৃথিবী অত্যন্ত অশান্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। এবং তখন ইমিগ্রেন্ট অধিকার যুক্তরাষ্ট্রে কি হলো না হলো, যুক্তরাষ্ট্রের জনগণের দৃষ্টি, যুক্তরাষ্ট্র ধরুন আরেকটা কথা, পৃথিবীর সব দেশেই যখন ধরা যাক ইরান যদি এই পাল্টা কিছু করে, সেটাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জড়িত হয়ে পড়ে, তখন সাধারণত বেশিরভাগ লোক মাই কান্ট্রি রাইট আউট রং, পৃথিবীর প্রায় সব দেশে অন্য একটা দেশ অন্যায়ভাবেও যদি মানে অন্য দেশের উপরে সম্পর্ক খারাপ হয়, নিজের দেশের অবস্থান যদি অন্যায় হয়, বেশিরভাগ ক্ষেত্রে জনগণ নিজ দেশের পক্ষে
অবস্থান নেয় অন্যায় সিচুয়েশন, বেশিরভাগ লোক, সব লোক না, কিছু লোক প্রটেস্ট করবে, এটা ঠিক। যেমন ভারত এবং চীনের যুদ্ধের সময় পুরা জাতি চীনের বিরুদ্ধে নেহরুকে সমর্থন করেছিলেন। অন্নদাশঙ্কর রায়ের মতো বিখ্যাত ব্যক্তি বলেছিলেন চীন যেই গ্রাউন্ডে ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে সেটা অত্যন্ত জাস্টিফাইড এই কারণে, ম্যাকমোহন লাইন যেটা মানে ভারত মনে করে চীনের আর ভারতের সীমারেখা, এটা ব্রিটিশরা চাপিয়ে দিয়েছে, ওইটা চীন কখনো এগ্রি করে নাই। ফলে কিছু কিছু দেশপ্রেমী এরকম থাকতে পারে, ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অনেক হয়েছে, কিন্তু বেশিরভাগ লোক নিজ রাষ্ট্রকে সমর্থন করে। ফলে তখন ইমিগ্রেন্ট অধিকার, এই ইমিগ্রেন্টদেরকে বসে সেই সুযোগে ধরা যাক সেরকম সিচুয়েশন রয়ে তখন এদেরকে বেশ বিপুল পরিমাণে যদি বহিষ্কার করা হয়, আমার কেন যেন মনে হচ্ছে তখন জনগণ মানে অন্যদিকে দৃষ্টি থাকবে। এটার ব্যাপারে তাদের দুঃখবোধ থাকলেও, সহমর্মিতা থাকলেও তারা বৃহত্তর সিচুয়েশন দিকে যাবে। এবং যুক্তরাষ্ট্রের মানে ওই যুদ্ধগুলোর কারণে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী যদি আরো 1.5-2 বছর পর্যন্ত ওগুলা দমনে লিপ্ত থাকে এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে তখন পর্যন্ত যদি ওই স্পৃহা থাকে, তাহলে মিড টার্মে সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে চাপাতে পারে। অন্য পক্ষে এইবারে আরেকটা প্রমাণ হলো যে নিউসাম, গভর্নর ক্যালিফোর্নিয়ার, তিনি এবারে প্রেসিডেন্টের অভিমতকে ডিফাই করার, অবস্থানকে ডিফাই করা, মামলা করার যে নিয়েছেন এবং প্রেসিডেন্ট যে অগণতান্ত্রিক কাজ করছেন এটা বলছেন, তাতে করে ডেমোক্রেটিক পার্টির ভিতরে যে একটা হতাশা সৃষ্টি হয়েছিল, যা যে আগামী 2028 সাল নির্বাচনে তাদের সামনে কোনো একজন অত্যন্ত দক্ষ ফর্মিডেবল কোনো ক্যান্ডিডেট নেই, সেই এখন উঠে আসলেন তিনি। এবং এই সাথে মিশিগানের যিনি গভর্নর তিনিও প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন। ফলে অনেকে ধারণা করছে নিউসাম আর উনি দুইজনে মিলে যদি টিম হয়, দুই গভর্নর মিলে, তাহলে 2028 সালে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হতে পারে। ফলে এই যুদ্ধের মাইনাস প্লাস দুই দিকই আছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। কিন্তু আবার 2028 সাল নির্বাচনে ধরা যাক যদি কাছাকাছি ভোটে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন, ভোটের কাউন্ট স্টেটগুলো যখন সেনেটে এবং কংগ্রেসে পাঠাবে, কাউন্টিং এর সময় ভাইস প্রেসিডেন্ট যে ডিফেন্স সেটা নিয়ে যদি আপত্তি উত্থাপন করেন, তখন যে সিচুয়েশন হবে তাতে তখন যদি রিপাবলিকান পার্টির স্পিকার থাকেন লোয়ার হাউসে, তিনি তখন অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। তো কিন্তু এই সিচুয়েশন, এটা 2028 সাল বাকি আছে। আপনি একটু ইরানের উপর যে আক্রমণ হলো এটা নিয়ে একটু বলেন যে এটা তো একদম সরাসরি একটা ভয়াবহ যুদ্ধের উস্কানি। ইরানেরও তো পারমাণবিক অস্ত্র আছে, আপনি যেটি বলছিলেন হয়তো ছোট আকারেও ব্যবহার করতে পারে। না না, ইরানের পারমাণবিক অস্ত্র নাই, পারমাণবিক অস্ত্র বানানোর কাছা ইসরায়েলের আছে, ইসরায়েলের বড় বড় সড় অস্ত্র আছে এবং তারা হয়তো কিছু, না অনেকেরই সন্দেহ ইরানের পারমাণবিক অস্ত্র আছে। না, এটা যুক্তরাষ্ট্র বলছে না, ইসরায়েলও বলছে না, বলছে যে তারা প্রায় কাছাকাছি চলে গেছে, তাদেরকে যদি আর 6 মাস টাইম দেওয়া হয় তারা 5-7টা বানিয়ে ফেলতে পারবে ছোট আকারের হিরোশিমা নাগাসাকি। তো আর 5-7 বছর আগে থেকে বলছে যে ওই কড়াকড়ির কারণে তাদের উপরে নিষেধাজ্ঞা, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের ইন্সপেক্টররা যে ওদের তদারকি করে, এই সমস্ত কারণে ওবামার আমলে একটা চুক্তি, সেই কারণে তারা এনরিচমেন্ট পরিশোধন, ইউরেনিয়ামকে অনেক বেশি হাই লেভেলে পরিশোধন করতে হয়, সেইটা কমিয়ে রাখতে হয়েছিল তাদেরকে। যাই হোক, সেই সব কারণে ওরা পারেনি, কিন্তু এই 2 বছর মানে তারা আবার সেটা করে ফেলেছে। করে ফেলার কারণে তারা কাছাকাছি গেছে, 5-7টা বোমা ছোট আকারে বানাতে পারবে বলে বলা হচ্ছে, কিছু সময় পেলে, কয়েক মাস সময় পেলে। এখনো তারা নেই, যে ইরানের নাই, কিন্তু ইরানের কিছু ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে তাদের। কিন্তু ইসরায়েল পৃথিবীর ধরা যাক সামরিক শক্তিগুলোর হিসাবে করা যাক, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, এই 5টা রাষ্ট্রের থেকে বাদ দিলে আমার নিজের ধারণা ফ্রান্সের, গ্রেট ব্রিটেনের সমকক্ষ বা তার চাইতে সম্ভবত বেশি পাওয়ারফুল হতে পারে ইসরায়েলের সামরিক শক্তি। এই এক কারণ, ফ্রান্স এবং ব্রিটেনকে, ন্যাটোর দেশগুলোকে যুক্তরাষ্ট্র সর্বশেষ সর্বাধুনিক অস্ত্র যেমন দিয়েছে ন্যাটোর আন্ডারে, ইসরায়েলকে দিয়েছে এবং তাদের সর্বাধুনিক ভার্সনও
বাইডেন আমলে দেওয়া হয়েছে, এই একটা। 2 নম্বর হচ্ছে ইসরায়েল যদি আক্রান্ত হয় তখন যুক্তরাষ্ট্র সরাসরি সেখানে তাদেরকে ডিফেন্ড করার জন্য যাবে, এবং সেই ইসরায়েল আক্রান্ত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনো ইন্টারেস্টের উপরে আক্রমণ করা হয়, তখন যারা আক্রমণ করবে যুক্তরাষ্ট্র খালি ইসরায়েলকে সেভ করবে তা না, তো তাদের উপরও যাবে। এবং এখন ফ্রান্স ব্রিটেন যতই ইসরায়েলের সাম্প্রতিককালে সমালোচনা করেছে গাজার ব্যাপার নিয়ে, কিন্তু সত্যি সত্যি যদি ইরান ওদের উপরে আক্রমণ করে এবং সেখানে মানে যুক্তরাষ্ট্র তাদের পক্ষে যায়, তখন এই পশ্চিমা দেশগুলি প্রায় সবাই ইসরায়েলের পক্ষে যাবে এবং ইরানের বিরুদ্ধে যাবে বলে ধারণা করাটাই স্বাভাবিক। ফলে যাবেই ইরান তো। এই তো গত ইরান গত ইরান কত টিকে বছর থাক। ধরে। তো হ্যাঁ। ইরানের যেটা দুঃখজনক হবে, ইরান এটার থেকে সরে আসা উচিত ছিল। কারণ হচ্ছে যে ইরান জানে, বাস্তব পরিস্থিতি ইরান জানে, তারা এটা তাদেরকে করতে দেবে না, এটা জানে। আজ যে ইরানের সামরিক স্থাপনাগুলোর উপরে আক্রমণ হচ্ছে, খালি ওদের নিউক্লিয়ার মানে অস্ত্র বানানোর স্থাপনাগুলোর উপরে আক্রমণ হচ্ছে তা না, সামরিক বাহিনীর কমান্ড কন্ট্রোলের উপরে আক্রমণ হচ্ছে, ঘাঁটিগুলোর আক্রমণ হচ্ছে। এরপরে ইরান যদি পাল্টা আক্রমণ কিছু করে, তারপরে কি হতে পারে সেটাকে অজুহাত করে ইরানের মানে সমস্ত অর্থনৈতিক যে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, সেটা ধ্বংস করে ফেলা হতে পারে। কি কি? সমস্ত কলকারখানা, সমস্ত বিদ্যুৎ কারখানা, সমস্ত ব্রিজ, সে মানে রাস্তাঘাটের ব্রিজ, এবং মানে সরকারি বড় বড় বিল্ডিং ইত্যাদি, এটা মানে ম্যাসিভ আকারে বম্বিং করে ধ্বংস করতে পারে। এটার জন্য স্থলবাহিনী পাঠানোর কোনো দরকার হবে না, মানে নৌবাহিনীর থেকে মিসাইল নিক্ষেপ করে, আকাশ থেকে ফাইটার থেকে নিক্ষেপ করে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এইটা করে তারা ধ্বংস করতে পারে। এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইরানকে, আমার মনে আছে ইরাকের যুদ্ধ যখন শুরু হয় তখন ইয়ের তার নাম কি ছিল, বুশের যে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, তার তিনি বলেছিলেন উই উইল বম্ব ইরাক ইন্টু দি স্টোন এজ, এমন ভাবে বম্বিং করে যেন প্রস্তর যুগে ফেরত যায়। তো প্রস্তর যুগে না পারলেও ইরান ম্যাটেরিয়ালি অনেক ডেভেলপ করেছিল। আননেসারি এই ঝুঁকি নিয়ে এদের সাথে আবার আমার মনে হয় ওদের স্থাপনার উপর আক্রমণ করলে আপাতত ওরা পাল্টা আক্রমণ থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ হবে। এটা দুঃখজনক হবে, মানে তাদের পক্ষে কাপুরুষত্বের হবে, তারা মনে করবে তাদের অভিমানে মানে জাতীয় গৌরব আঘাত লাগতে পারে। কিন্তু মানে রাষ্ট্রের ভবিষ্যৎ চিন্তা করে, জনগণের ভবিষ্যৎ চিন্তা করে তারা যদি এটার থেকে বিরত থাকে, তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেকাংশে টিকে থাকবে। আর একটা কথা হচ্ছে, তাদের সব পারমাণবিক স্থাপনা এরা যুক্তরাষ্ট্র ডাইরেক্টলি ইনভলভ না হলে সম্ভবত ধ্বংস করতে পারবে না। কারণ হচ্ছে যে আমি কতগুলো। আমি একটা আপনাকে একটা এখানে একটা অনেকক্ষণ ধরে একটা একজন দর্শকের মন্তব্য দেখাচ্ছিলাম। রাহি মাহমুদ মন্তব্যটি করেছেন। তিনি বলছেন যে আইস ডাইভার্ট করতে ইরান ক্রাইসিস সামনে আনা হয়েছে, প্রয়োজনে বার্মা অ্যাক্টের আওতায় ইউনুসকে আরো প্রক্সি দিবে ট্রাম্প। হ্যাঁ, মানে পুরো বিষয়টি সিআইএ এর একটা খেলা। এই যে এখানে তিনি অভিযোগ করছেন, যে রাহি অভিযোগ করছেন যে মানে পুরো পরিস্থিতি যেটা আমেরিকায় আছে এটা ডাইভার্ট করতেই এই সিআইএ এর দিকে আঙ্গুল তোলা হচ্ছে, যে তারা পরিস্থিতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। আমি এটার সাথে কতকাংশে দ্বিমত পোষণ করছি। এটা হচ্ছে যে রাষ্ট্রপতি নিজেই কঠোর নীতি নিচ্ছেন, তাকে তার গোপন গোয়েন্দা বাহিনী বলছে বলে তাদের দ্বারা পরিচালিত হচ্ছেন। অন্যান্য রাষ্ট্রপতির কথা জানি না, জেনারেল রাষ্ট্রপতিদের নিজেদের দর্শন থাকে। কিছু কিছু রাষ্ট্রপতি উইক অবস্থায় ডিপ স্টেট তাদেরকে অবজ্ঞা করে গোপন কিছু স্থান, এখানে তো গোপন কিছু নেই। রাষ্ট্রপতি ইউক্রেনের ব্যাপার বলেন, মিডল ইস্টের ব্যাপার বলেন, যত কিছু হচ্ছে কোনো কিছু তার অজ্ঞাতসারে হচ্ছে তা না। নিউ ইয়র্ক টাইমসের আজকের যদি আপনারা পড়েন, কয়েক মাস থেকে, কয়েক বছর থেকে ইসরায়েল প্ল্যান করতেছে অ্যাটাক করে, যুক্তরাষ্ট্র রাজি হচ্ছে না। কয়েক মাস থেকে তারা পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে ফেলেছে। ফলে এমন না যে আকস্মিকভাবে হয়েছে, এবং এটা পর্দার অন্তরালে কি কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা জানি না, কিন্তু কোন একটা গোয়েন্দা বাহিনী এটা করছে তা না। গোয়েন্দা বাহিনী হলে এটা প্রেসিডেন্টের অজ্ঞাতসারে, যেটা মানে সাউথ আমেরিকার এক দেশের যে প্রেসিডেন্টকে মারা হয়েছিল, কাকে মারা হয়েছিল, এলেন্ডেকে, সেটা বলা হয়েছিল রাষ্ট্রপতির অজ্ঞাতসারে
মেরে ফেলেছিল এই দেশের গোয়েন্দা বাহিনীর মানে ডিপ স্টেট। এটা একটা দু একটা ঘটনা মাঝে মাঝে হয়, বাট কিন্তু না। ডিপ স্টেটের খেলাধুলা তো এখনো অনেক সক্রিয় আছে। অনেকে ধারণা করেছিল ডোনাল্ড ট্রাম্প আসলে পরে ডিপ স্টেটের মানে তাদের তৎপরতা অনেকখানি কমবে। না, বিশেষ করে বাংলাদেশ, আমাদের সাউথ এশিয়াতে এই ঘটনাগুলি যা ঘটছে এ নিয়ে অনেকেরই প্রত্যাশা এরকমটা ছিল, কিন্তু তেমনটি হলো না। যেমন এখানে সোনিয়া প্রশ্ন করেছেন যে বাংলাদেশ কি ভারত বা মায়ানমারের সঙ্গে যুদ্ধ জড়াতে পারে? ধরেন বাংলাদেশ যদি নাও জড়াতে চায়, আমরা জানি একটা ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। এই বিষয়টা দিকে একটু মানে মানে পুরো পৃথিবীটা একটা যুদ্ধের দিকে আগাচ্ছে কিনা, আর আমাদের বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হবে কিনা। বাংলাদেশে একটু অশান্তি প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশে কিছু কিছু বাড়াবাড়ি হচ্ছে। এই যে যে তরুণদেরকে কয়েকজন, এখনো দুইজন মানে আছেন আর যারা নাগরিক পার্টি করেছে, এবং এদের সাথে মৌলবাদী কিছু দল টল আছে। বিশেষ করে এই তরুণরা অনেকে মানে এদেরকে অনেকে অর্বাচীন বলে, অর্বাচীন উস্কানিমূলক কথাবার্তা বলছে। এই ভারতকে শিক্ষা দেবে, ডক্টর ইউনূস নিজেই বলেছেন 7টা স্টেট চিকেন নেক, এগুলা বলে আননেসারি উস্কানি দেওয়া হচ্ছে। যেমন 3-4 দিন আগে মানে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক রবীন্দ্রনাথের একটা শাহজাদপুরের বাড়ির সামনে একটা ছোটখাটো আক্রমণ হয়েছে। এরপরে যদি আরো ফার্দার করে, এটা ভারত প্রটেস্ট করছে। ফলে এগুলাকে উস্কানি, ওদের হাতে শক্তিশালী করা। যেমন ভারত কিছু লোককে, ইলিগাল লোককে পুশ করছে। এই পর্যন্ত একটা লোক যে লিগালি ভারতে ছিল তাদেরকেও পেশ করেছে বাংলাদেশে, এটা বলার সুযোগ পাচ্ছে না। যাদেরকে পুশ করছে, পুশ করাটা হয়তো ঠিক মতো করছে না, নিয়ম মতো করছে না, কিন্তু যাদেরকে পুশ করে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে তারা তো অবৈধ। ফলে তাদের হাতকে, ভারতের হাতকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কেন হাতে অস্ত্র তুলে দেবো? আমরা কেন রবীন্দ্রনাথের বাড়ি আক্রমণ করব? আমরা কেন সংখ্যালঘুদের উপর আক্রমণ করব? আমরা কেন ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা করব? আমরা কেন 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের সাথে দহরম মহরম করে পাকিস্তানের মানে ইন্টেলিজেন্স বাহিনীর লোকজনকে বাংলাদেশে এনে আদর সমাদর করা, পাকিস্তানের সাথে অত্যন্ত ধরম মহরম শুরু করা, ভারত বিরোধী একটা মানে অবস্থান নেওয়া, এগুলো আমরা ওদেরকে আননেসারি শত্রু বানাচ্ছি। ভারত আমাদেরকে বেষ্টন করে আছে, এটা একটা রিয়ালিটি। ভারতের বিরুদ্ধে আমরা আমাদের সার্বভৌমত্বের মর্যাদা, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আচরণ আশা করব, আচরণ করব এবং আচরণ আশা করব। কিন্তু অ্যাট দি সেম টাইম তাদের বিরুদ্ধে আননেসেসারি উস্কানি দেব না, তাদের তাবেদার আমরা হব না, কিন্তু তাদেরকে থ্রেট দেওয়া, উস্কানি দেওয়া, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া, এটা করা নিজের পায়ে নিজে কুড়াল মারা মান। যেমন ইরান আননেসারি কেন পারমাণবিক অস্ত্র বানাতে গেল? তারা তো জানে যুক্তরাষ্ট্র এটা দেবে না, তারা তো জানে ইসরায়েল এটা দেবে না, জেনে শুনে আগুনে পা দেওয়া। ফলে বাংলাদেশ আমার মনে হয় এটার থেকে বিরত থাকা উচিত। তবে আরেকটা কথা হচ্ছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের হয়তো মানে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থাকতে পারে। তা না হলে যেটা আওয়ামী লীগের সমর্থকরা আশা করছিল, ট্রাম্প সাহেব আসলেন একেবারে একসাথে মানে সাথে সাথে আওয়ামী লীগকে একেবারে সিংহাসনে বসে দিয়ে আসবে। এইটা একটা, এখনো পর্যন্ত কেউ কেউ ভাবছেন এরকম ঘটনা ঘটবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে ইউনূসের সাথে মানে যেই সব ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে, যার ভিত্তিতে তাই ক্ষমতায় বসানো হয়ে থাকে বলে কারো কারো অভিযোগ বাইডেন করেছে, সেইটার ব্যাপারে উনি তো কোনো এখনো বিরূপ পদক্ষেপ নেন নাই, প্রতিকূল। তার মানে হচ্ছে ওই এলাকায় নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের এমন কোনো ইন্টারেস্ট থাকতে পারে যেটা বাইডেনের সমালোচক হয়েও প্রেসিডেন্ট ট্রাম্প সেই ব্যাপারে চুপচাপ আছেন। সেই ব্যাপারটা তিনি এখনো মানে তিনি তো দুইজন ভারতীয়কে দুইটা খুব গুরুত্বপূর্ণ দিয়েছেন। একজন তাদের সমস্ত মানে গোয়েন্দা বাহিনী চিফ, তুলসী আরেকজন গাবার্ড, তুলসী গাবার্ড, আরেকজন হচ্ছেন পল কাপুর, না, পল কাপুর তো ডেপুটি সেক্রেটারি। হ্যাঁ, আরো একজন এই যে এফবিআই চিফ। ওকে, এই জি, দুইজন চিফ হওয়া সত্ত্বেও এই পর্যন্ত কই মানে আওয়ামী লীগের পক্ষে বা ভারতের পক্ষে, ভারত তো খুব অখুশি আওয়ামী লীগ ক্ষমতা হারানোর কারণে, তাই না, ভারতের, কিন্তু তারা তো সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আমার কেন যেন মনে হচ্ছে এখানে হয়তো
যুক্তরাষ্ট্রে এমন কোনো স্বার্থ থাকতে পারে যে যেটা তারা সংরক্ষণ করতে চায়। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের সাথে এক ধরনের মানে ইউনূস প্রশাসন তো এমনিই তিনি বলেছেন নির্বাচনের কথা, উনি বলেছেন এপ্রিলে দেবেন। যদি তারেকের সাথে কথাবার্তা হয়ে ওইটা ফেব্রুয়ারি মাসে এগিয়ে নাও আনেন, এপ্রিলেই তিনি করেন। এবং তিনি এটাকেও কমিটমেন্ট দিয়েছেন লন্ডনে সাক্ষাৎকারে, চ্যাথাম হাউসের মিটিংয়ে, যে তিনি কোনো অবস্থাতেই বা তার উপদেষ্টা পরিষদের কেউ আগামী সরকারে থাকবেন না, ওই নির্বাচনের সাথে সাথে তারা ক্ষমতার থেকে চলে যাবেন। ফলে তারা ক্ষমতা থাকছেন না। কিন্তু এমন না, এটাও আর একটা কথা বলে রাখি এই সুযোগে, যে তারেক জিয়ারা যেহেতু এখন আওয়ামী লীগ সিন থেকে অন্তর্হিত বলে আপাতত, এই ইলেকশনে তাদেরকে যদি যেতে দেও কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে 15-20টা সিট হয়তো তাদেরকে দেবে টোকেন হিসেবে ধরা যায়। তো বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন, অন্তত 50%-এর বেশি আসন বিএনপি পেয়ে ক্ষমতা যাবে। ফলে তারেক জিয়ার সাথে যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমাদের তো বটেই, আমি নিশ্চিত যে ভারতেরও যোগাযোগ হয়েছে এবং কোনো না কোনো ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তাদের। কারণ হচ্ছে ক্ষমতায় যারা যাবে বা যায়, তাদের সাথে যাদের নানান ধরনের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট থাকে, সেই বাংলাদেশে ইউনূসের সাথে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেই কাছাকাছি সে যে ইস্যুগুলোতে, সেগুলা নিয়ে এর সাথেও যে কথাবার্তা হচ্ছে না বলা মুশকিল। হয়তো হয়েছে, হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং পৌঁছাচ্ছে। তো মৌলবাদদের ব্যাপারে কি নীতি নেবে, মৌলবাদদেরকে কতটা দমন করতে তারা দেবে ইত্যাদি। এবং যুক্তরাষ্ট্র সবসময় আরেকটা কথা বলছে, আমরা বাংলাদেশকে প্রগ্রেসিভরা সেকুলার রাষ্ট্র হিসাবে কথা বলে থাকি। এই পর্যন্ত আমি যুক্তরাষ্ট্রে এসেছি দেশ স্বাধীন হওয়ার পরে, এই পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় একটা কথা বলা হচ্ছে, মডারেট ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে, মডারেট মুসলিম কান্ট্রি। তারা বাংলাদেশের জামাত সহ অন্য দলগুলাকে মানে ইলেকটোরাল রাজনীতির আন্ডারে রাখতে চায়। তাদেরকে এটার থেকে মানে বেআইনি করা, অবৈধ করার বিরুদ্ধে তারা সবসময় তাদের ধারণা বয়ান করলে সেটা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। ভারত কিন্তু এটার সাথে সম্ভবত দ্বিমত আমার মনে হয়। কিন্তু যাই হোক না কেন, বাংলাদেশের প্রগ্রেসিভরা আমরা মনে করেছিলাম, আমাদের অনেকেই মনে করেছিলেন এদেরকে বেআইনি করা উচিত, যারা বাংলাদেশের স্বাধীনতার সময় মানবতা বিরোধী অপরাধ করেছে সেই কারণে। তো যাই হোক, মানে বাংলাদেশেও একটা সংকট কাল অতিক্রম করছে। ফলে ফেব্রুয়ারি বা এপ্রিলে যদি নির্বাচন হয়, তার আগে এদের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হয়, দুই পরিষদ হচ্ছে কিনা, উচ্চ পরিষদ যদি সেনেট হয় বাংলাদেশে, সে উচ্চ পরিষদে মানে আনুপাতিক হারে ভোট সদস্য নির্বাচনের যে কথা, সেটা বিএনপি মেনে নেবে না। কারণ আনুপাতিক হারে যদি হয়, তাহলে দেশের 40টা দল ধরা যাক, যাদের জনসমর্থন 2%ও নাই, কিন্তু তারা যদি নির্বাচনে প্রার্থী দাঁড় করায়, টোটাল সারা দেশে 300টা প্রার্থী দিল, 300 আসনে মিলে বা 80টা আসনে দিল, তাদের প্রার্থীরা যদি 2% ভোট পায় বা 13% ভোট পায়, উচ্চ পরিষদে সেনেটে তাদেরকে ওই পরিমাণ আসন দিতে হবে। বিএনপি এটাতে রাজি হবে না, এই একটা। 2 নম্বর হচ্ছে জামাত যেটার উপরে জোর দিচ্ছে যে আগে আঞ্চলিক স্থানীয় সরকারের নির্বাচন করা, সেটা সম্ভবত ইউনূস সরকার কিছুটা হটে এসছেন। সেটা যদি আবার ইউনূস সরকার তারেক জিয়ার সাথে তোলেন, তারেক জিয়া সেটা রাজি হবেন না। ফলে টানা এসব নিয়ে দরকার কষাকষি হবে। ওভারঅল আমার মনে হয় তারেক জিয়ার সাথে ইউনূসের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এবং আন্ডারস্ট্যান্ডিং হওয়ার ভিত্তিতে যদি পশ্চিমারা বলে যে ইউনূসকে কতদিন এবার বেচারা বাঁচবে, আগামী বছর তো 85 হবে, ওনাকে রাখেন, তো তাদেরকে তুষ্ট করার জন্য আমি জানি না তিনি প্রেসিডেন্ট রাখবেন কিনা। কারণ এরা কনস্টিটিউশনের যে প্রফেশন, এখন তো এরা নতুন করে কনস্টিটিউশনের কথা বলছে না, বিএনপি রাজি নেই, তারেক জিয়া রাজি নেই, কিন্তু যেটা বলছে কিছু কিছু ব্যাপারে অগ্রিম এদের সাথে জুলাই ডিক্লারেশন যেটা হবে, সেই ডিক্লারেশনে এই কথাগুলো থাকবে, যে অনেকগুলো কথার মধ্যে একটা থাকবে 2 পরিষদ আপার হাউস, আর একটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা কিছু বৃদ্ধি করা, যে ব্যাপারটা বুঝছেন, একটু বৃদ্ধি করা, সেইটাতে মানে দরকার কষাকষি করে বিএনপি যদি রাজি হয় এবং সেই ধরনের ঘোষণায় যদি বিএনপি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে বা আনুষ্ঠানিকভাবে সম্মতি প্রকাশ করে, বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে সেই সম্মতি তারা রক্ষা নাও করতে পারে,
কিন্তু জনগণের কাছে তখন তারা একটা তাদের মুখ নষ্ট হবে, আবার তারা তাদের উপর প্রেশার হবে। তো ইউনূসকে বেশি ক্ষমতার রাষ্ট্রপতি করে রাখতে ডেফিনেটলি যদি কথা দেও, তারেক জিয়া দিলেন, তিনি সেটা রক্ষা করবেন তা না, কারণ ইউনূস তাহলে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে, সেটা উনি এলাও করবেন আমার মনে হয় না। বুঝতে পেরেছি। অনেক অনেক কিছু কথাই এখনো আলোচনা হলো। দেখার বাকি আছে। হ্যাঁ, অনেক কিছু অনেক দেখার বাকি আছে। তারপরেও আপনি খুবই চমৎকারভাবে পুরো বিষয়টি তুলে ধরলেন। অনেকগুলো বিষয় সংক্ষেপে তুলে ধরলেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মোহাম্মদুল্লাহ আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার শব্দ সুস্থ থাকবে। জি, জি। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। অনেক কিছু দেখার বাকি আছে সামনের দিনগুলোতে। হয়তো আরো অনেক নাটকীয়তা ঘটতে পারে, অনেক বিষয় আসতে পারে। আজকে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকে অনেকগুলো বিষয় উঠে আসতে পারে। নিশ্চয়ই সেগুলো বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির একটা রোড ম্যাপ হয়ে থাকবে, কিংবা নতুন ধরনের নিয়ামক হয়ে থাকবে। সেই বিষয়টি যেমন আলোচনায় আসছে, তেমনি করে আমেরিকায় যে বর্তমানে একটা পরিস্থিতি চলছে, বিক্ষোভ চলছে অনেকগুলো স্টেটে, এবং এরই মধ্যে ইরান আক্রমণ, সবকিছু মিলিয়ে সারা পৃথিবীটা একটু উত্তপ্তর দিকে এগুচ্ছে। কোন দিকে যায় নিশ্চয়ই আমরা সেদিকে চোখ রাখছি। আগামী দিনগুলো যে আসলে কোনোভাবেই শান্তিপূর্ণ নয়, এটি মোটামুটি নিশ্চিত। তবে আমরা চাই শান্তি ফিরে আসুক সব জায়গায়। সবাই ভালো থাকুন।